আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিক্ষকর নামের অমানুষ, নিকৃষ্ট মন মানসিকতার মানুষের কি আদৌ কি বিচার হবে? কখনো হবে না। বরিশালের একজন শিক্ষক প্রাইভেটের নামে একটা মেয়েকে যেভাবে শাসনের নামে তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে নিজের যৌবনের সুড়সুড়ি নিচ্ছেন, এদের কি কখনো বিচার হবে? কখনো হবে না। বরং চেষ্টা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বদলি করে অন্য জায়গায় পাঠানো হবে। কারণ আমাদের বাংলাদেশের আইনটা হলো এমন, কারো বিরুদ্ধে অভিযোগ কিংবা কোনো জিডি বা মামলা না করলে ততক্ষণ অবধি তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না। ঠিক আমরা অতীতেও দেখেছি অনেক, আমাদের এলাকা ভিত্তিক প্রত্যেক এলাকায় আছে কিছু নিকৃষ্ট মন মানসিকতার শিক্ষক, বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে শাসনের নামে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে যৌবনের সুড়সুড়ি নেওয়ার মতো এরকম ঘটনা আমরা নিজেরাও দেখেছি। তখন তো আমরা এতটুকু বুঝতাম না, তখন তো আমরা ছোট ছিলাম, ছাত্র ছিলাম। ঠিক তেমন প্রতিটা স্কুলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাসনের নামে যে যৌবনের সুড়সুড়ি মেয়েদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে যৌবনের সুড়সুড়ি নিচ্ছেন, এদের কি কখনো বিচার হবে না? আপনারা চিন্তা করেন, একটু ভাবেন যে গোপনে ভিডিও করার মাধ্যমে আমরা দেখেছি একটা মেয়েকে শাসন করার সময় কিভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে যৌবনের সুড়সুড়ি নিচ্ছে। তার মানে কি বুঝতে পাচ্ছেন? তার অন্ধকার জগতে পর্দার আড়ালে আরো কত ভয়ঙ্কর হতে পারে প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে। আমরা একটা ভিডিও দেখে এটা নিয়ে ইমোশনাল আবেগ হয়ে প্রতিবাদ করছি, কিন্তু ইচ্ছে হাজার ঘটনা হচ্ছে বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন দুর্নীতি নিয়ে ওনারা যারা দুর্নীতিবাজ বা যারা অপকর্ম করছে তাদেরকে ধরছে। উনি একটা মন্তব্যে বলেছেন সংসদের মধ্যে যে চোর যারা, দুর্নীতিবাজ যারা, তাদেরকে ধরতে গিয়ে আমরা নিজেরা চোর হচ্ছি। এটাই স্বাভাবিক, কারণ কোনো একজন মানুষকে আপনার দলের সদস্য বানাবেন, প্রত্যেকের ক্ষেত্রে এখানে যারা জয়েন হচ্ছেন বা কমেন্ট করছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাকে ভালোবাসেন। আমি আজকে যদি দুর্নীতিবাজ হই বা আপনি যদি দুর্নীতিবাজ হন, অবশ্যই আপনার সাথে আমার সাথে খুব গভীর সম্পর্ক, তাই না? তো কোনো না কোনোভাবে আপনার কথাও আসবে যে এই ব্যক্তিটা দুর্নীতিবাজ, আপনার সাথে আমার সাথে সম্পর্ক, বা এটা হলো প্রশ্নবিদ্ধ যে আপনিও হয়তো এই দুর্নীতিবাজে জড়াতে পারেন। এটা এরকম প্রশ্ন করা এটাই স্বাভাবিক। তো এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। শুধু এতটুকু বলবো, শিক্ষা প্রতিষ্ঠানের মতো একজন ব্যক্তি যারা শিক্ষা কারিগর, মানুষকে জ্ঞান বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, তাদেরকে যদি আপনি এভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে যৌবনের সুড়সুড়ি নিয়ে থাকেন, এ ধরনের নিকৃষ্ট ব্যক্তিদের বিচার হওয়া দরকার। কিন্তু আমাদের দেশের এমন আইন কানুন আছে, যতক্ষণ না আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, মামলা করছেন, জিডি করছেন, ততক্ষণ অবধি আপনার বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশানে নেবে না। বরিশালের যে শিক্ষক, একটা মেয়ের যে ভিডিওটা অনলাইনে অলরেডি ভাইরাল, আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির কি কখনো বিচার হবে? জীবন হবে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, কারণ ওই মেয়ে কখনো
ওই শিক্ষকের বিরুদ্ধে বা ওই মেয়ের ফ্যামিলি কখনো ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করবে না, কারণ তার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করবে। যদি আমার মেয়ে দুর্নাম বদনাম রটায়, তাহলে আমি এই মেয়েটাকে কোথায় বিয়ে দিব? ওই আত্মসম্মানের ভয়ে কেউ কোনো অভিযোগ করবে না। সেই ক্ষেত্রে ওই শিক্ষকটা এভাবে প্রতিটা অন্যায়, প্রতিটা ধর্ষণ, প্রতিটা মাদক ব্যবসায়ী এভাবে আদালত থেকে, বাংলাদেশের আইন থেকে বেহেরি হয়ে চলে আসে। বাংলাদেশে কি আইন নেই? আছে। সরকার কি এটার পদক্ষেপ নিচ্ছে না? নিচ্ছে, কিন্তু আইনের ফাঁক বেঁধে ওরা চলে বাইর হচ্ছে। যারা ভিকটিম, ভুক্তভোগী, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, ব্ল্যাকমেল করা, হুমকি দেওয়া। এর ফলে কি হয়? ও ভিকটিম যারা, তারা মামলা লড়তে পারে না, টাকা পয়সা আর্থিকের জন্য এবং আত্মসম্মানের ভয়ে তারা মামলাটা লড়তে পারে না। তাই বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলির কাছে অনুরোধ করবো, আপনার মেয়ে কিংবা ছেলেকে যখন একটা প্রতিষ্ঠানে দিবেন, আপনার নিজে খোদ যাচাই বাছাই করবেন। আপনার মেয়েটা কি ঠিক মতো পড়ালেখা করছে কিনা, ঠিক জায়গায় আপনি দিয়েছেন কিনা, যারা শিক্ষক তারা ঠিক আছে কিনা যাচাই বাছাই করার প্রয়োজন। আপনি দেখেন, একাধিক মেয়ে একটা স্কুলে প্রাইভেটের নামে যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন শারীরিকভাবে, সে ভয়ে বলেন বা আত্মসম্মানের ভয়ে প্রতিবাদ করছে না। কি স্নেহের সহকারে, খুব সহযত্নে, বুঝতে পারছেন? মানে এরা কি, এদের মন মানসিকতা কি? মানে শাসন করছে, গালে হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে। মানে আমি কি বলবো, আমি এগুলো দেখার পর মানে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। বাংলাদেশের শিক্ষক এই ধরনের কাজ করছে, শুধু একটা দুইটা না, হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কাজ করছে। আপনি যদি এটার প্রতিবাদ করেন, আপনাকে পাশ করিয়ে দিবে না, আপনাকে ফেল করিয়ে দিবে। ফেল করে দিলে কি হবে? আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা মা আপনাকে ফেসাদ দিবে। ওইখান দিয়ে একটা ফেসার, এখান দিয়ে শিক্ষাগণের একটা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শারীরিক নির্যাতনের একটা প্রেসার। তো মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা বাংলাদেশের মধ্যে, অন্তত বিভিন্ন রাষ্ট্রে চেয়ে বাংলাদেশের মেয়েরা নির্যাতিত এবং একটা ক্রাইসিসের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই ক্রাইসিস থেকে বাইরে হতে হলে প্রত্যেক মেয়েকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। জীবনটা পল্টে যাক, অন্তত আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অন্য মেয়েদের জন্য তো ভালো হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা, গ্রাম ভিত্তিক মেয়েরা একটু লাজুক, একটু অন্য রকমের হয়ে থাকে। তারা না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে, এবং কি ফ্যামিলিগতভাবেও আত্মসম্মানের ভয়ে কোনো অভিযোগও করতে পারে না। কারণ মেয়েকে যদি বিয়ে দিতে না পারে, মেয়ের নামে যদি কোনো বদনাম রটায়, তাহলে তো কোনো কেউ বিয়ে করবে না। সেই আত্মসম্মানের বইয়ে যে সকল ফ্যামিলিতে মেয়ে আছে, তারা একটা জিম্মির মধ্যে আছে, না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে। তাই এই ধরনের শিক্ষকদের শুধু বদলি করলে হবে না। হয়তো এলাকা ভিত্তিক এই ভিডিওটা ভাইরাল হয়েছে, গণধোলায় পাবলিকের মায়ের ভয়ে অন্য জায়গায় ওনাকে ট্রান্সফার করা হবে। বিশ্বাস করেন, ওই শিক্ষকের কোনো কিছু হবে না, ওই শিক্ষকের কোনো একটা শাস্তি হবে না। এই জন্য হবে না, ওই মেয়ে তো দূরের কথা, ওর মেয়ের ফ্যামিলি তো কেউ একটা অ্যারেস্ট করার মতো একটা জিডি বা মামলাও করবে না আত্মসম্মানের বইয়ে। কারণ ওই মেয়েটারকে তো বিয়ে দিতে হবে অন্য জায়গায়। আপনি দেখেন, এতগুলোর মেয়ের সামনে একজন শিক্ষক, প্রতিটা মেয়ে, শুধু ওই মেয়েকে তা নয়,
প্রতিটা মেয়েকে শাসনের নামে পড়ালেখা পাচ্ছে না, বা একটা পড়ালেখা দিয়ে পড়া দিয়েছে ওটা পাচ্ছে না, বিভিন্ন কিভাবে কৌশলের মাঝে স্নেহ সহকারে কালা হাত দিচ্ছে, মানে যৌবনের সুরসুরিটা নিচ্ছে কিভাবে, কতবার নিকৃষ্ট জানোয়ার তার মেয়ের সমান জানোয়ারের বাচ্চারা। এদের কোনো বিচার হবে না, বিশ্বাস করেন। এজন্য হবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না, কারণ জিডি হবে না। আর জিডি মামলা না হলে বাংলাদেশের কোনো প্রশাসন এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেবে না। এদেরকে গণধোলাই দিয়ে ওখানে যতটুকু মেরে শাস্তি দেওয়ার যায় অতটুকুই এনাফ। এছাড়া এদের বিরুদ্ধে মেয়ের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হবে না, কারণ মেয়ের একটা আত্মসম্মান আছে, ওই ফ্যামিলির একটা আত্মসম্মান আছে। মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই না? আমাদের বাংলাদেশের মধ্যে একটা বোঝা হয়ে থাকে, একটা ফ্যামিলিতে যদি কোনো একটা মেয়ে থাকে, কিন্তু অন্যান্য রাষ্ট্রে এরকম হয়ে থাকে না। এটা আমাদের দোষ। কোনো একটা মেয়ে প্রেমের নামে যদি প্রেগনেন্ট হয়ে থাকে, কোনো একটা মেয়ে বয়ফ্রেন্ডকে তার কি বলবো, মানে বলতে খুব লজ্জা হচ্ছে, মন রক্ষা করার জন্য তার জীবনটা বিলিয়ে দিচ্ছে। ওই মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে থাকে, মেয়েকে আমরা দোষ দিচ্ছি, ছেলের কোনো দোষ নাই। কেন ভাই? আমরা সমাজ থেকে বঞ্চিত করছি ওই মেয়েকে, ওই মেয়ের ফ্যামিলিকে। যে ছেলেটা ওই মেয়েকে প্রেগনেন্ট করছে, ওই ছেলেকে তো আমরা কোনো অপবাদ দিচ্ছি না। সর্বপ্রথম আমাদের মাইন্ডটা চেঞ্জ করতে হবে। উন্নত রাষ্ট্র এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়, সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব ওই ছেলেকে নিতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি প্রেগনেন্টের নামে, বিভিন্ন অবৈধ সম্পর্কের নামে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করছি। সেই ক্ষেত্রে মেয়েরা বাচ্চা দেখেন আপনারা বিভিন্ন জায়গায় ডাস্টবিনে ফেলে দিচ্ছে, বেসিংয়ের ভিতরে অবৈধ সন্তান পাচ্ছে। ওই অবৈধ সন্তানটা কার? শুধু কি মেয়ের দোষ? ওই মেয়ের সাথে যারা যৌবনের সুরসুরি নিয়ে এই অবৈধ কাজ করেছেন, ওই ছেলেকে তো আমরা বীর সম্বোধন করি। বাহ দোস্ত, তুই তো একটা বীর, একটা মেয়েকে প্রেগনেন্ট করে বাচ্চা দিয়ে দিছিস, কোনো বিচার হলো না, কিছু ছিল না, বীর সম্বোধন করি। ওটা বলি না, তুই তো একটা কাপুরুষ শুয়ারের বাচ্চা। ওই মেয়েকে বিয়ে না করে তুই ওই মেয়েকে কি বলবো, এটা হলো আমাদের দোষ, আমাদের সমাজের দোষ, রাষ্ট্রের বা রাষ্ট্রের কানুনের দোষ নয়। কানুন আইনের জায়গায় আছে, আমাদের মেন্টালিটি ঠিক নাই। ভালোবাসার নামে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, সমাজ থেকে বিতাড়িত করছি, তার ফ্যামিলিকে সমাজ থেকে আউট করছি। শুধু কি মেয়ের ফ্যামিলির দোষ? কেন? ওই কুলাঙ্গার শুয়ারের বাচ্চা যখন একটা মেয়ের সাথে অবৈধ মিলন করছে, তার কোনো দোষ নাই, তাকে উল্টো আমরা বীর সম্বোধন করছি, আমরা তাকে কোনো দোষ দিচ্ছি না। এই জন্য আমাদের সমাজে অবৈধ কাজ বেশি হচ্ছে, নষ্টামি বেশি হচ্ছে, দর্শন বেশি হচ্ছে। আজকে যদি একটা ছেলেকে যদি আমরা, বাংলাদেশে এমন কোনো কানুন থাকতো উন্নত রাষ্ট্রগুলোর মতো, এ মেয়ের সাথে তুমি প্রেম করছো ভালো কথা, অবৈধ সম্পর্ক করছো, বা ওই মেয়ে তার বয়ফ্রেন্ডের মন রক্ষা করার জন্য তার জীবন বিলিয়ে দিয়েছে ইমোশন হয়ে, শুধু কি ওই মেয়ের দোষ? যখন অবৈধ সম্পর্ক করছে, শারীরিকভাবে তারা মিলন ঘটাইছে,
ওই ছেলের দোষ নাই, ওই ছেলেকে আমরা দোষারোপ না করে তাকে বীর সম্বোধন করি। এই জন্য আমাদের বাংলাদেশের আইন থাকা অবস্থায়ও ধর্ষণের বিচার হয় না। একটা মেয়ে বা একটা ফ্যামিলির বাবা মা বিচার পায় না। সর্বপ্রথম আমাদের মাইন্ডটা চেঞ্জ করতে হবে। আমরা কথার কথা সরকারের দোষ দিচ্ছি। হ্যাঁ, রাজনৈতিকভাবে বিভিন্ন তর্ক বিতর্ক হতে পারে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, বা আমি রাজনীতি করি না, আমাদের আলাদা একটা মত থাকতে পারে, কিন্তু দেশের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে কিছু সেন্সিটিভ বিষয় আছে, এগুলো নিয়ে সবাইকে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে। সেটা আওয়ামী লীগ হই বা বিএনপি হই, জামাত ইসলাম হই, এটার কোনো ভেদাভেদ চাই না। কিন্তু আমরা অনেকেই আওয়ামী লীগ দোষ করছে, আওয়ামী লীগের কোনো একটা নেতাকর্মী, কিন্তু পুরো দলটাকে দোষারোপ করছি। বিএনপির কোনো নেতাকর্মী দোষ করছে, পুরো বিএনপির দলের নাম দোষারোপ করছি। আমাদের এই মেন্টালিটি থেকে বাহির হয়ে আসতে হবে। যতদিন না আমরা এই রাজনীতির ব্যবসা নামের অনৈতিক দুর্নীতিবাজ বা এই ধরনের রাজনীতিটাই হয়ে গেছে একটা ব্যবসা, এগুলো থেকে বাইরে হয়ে আসতে পারবো, ততদিন না আমাদের সমাজ ব্যবস্থা এ ধরনের নিরীহ মানুষ, নিরীহ মেয়েরা জিম্মি থেকে কখনো বাইরে হইতে পারবে না। আপনারা দেখবেন আর সইতে থাকবেন, এগুলো সইতে থাকবেন, দেখতে থাকবেন। বাংলাদেশের অহরহর ধর্ষণ হচ্ছে, বিচার হচ্ছে না। বাংলাদেশের কি আইন নাই? আইনের জায়গায় আছে। সরকার কি ব্যবস্থা নিচ্ছে না? ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমাদের মানসিকতা আমরা চেঞ্জ করতে পারছি না। এই জন্য, কারণ ওই যে আমার একটা বাংলাদেশের একটা মেয়ে, একটা ফ্যামিলিতে একটা মেয়ে হওয়া মানে একটা জিম্মি হয়ে থাকা। এই জায়গা থেকে আমাদেরকে প্রত্যেককে বাহির হয়ে আসতে হবে, প্রত্যেককে কথা বলতে হবে। তা না হলে বাংলাদেশের যে সকল ফ্যামিলিতে মেয়েরা আছে, প্রত্যেকে প্রতিটা জায়গায় পড়ালেখা বলেন, যে কোনো চাকরি বাকরি বলেন, যে কোনো জায়গায় যাবে, তারা জিম্মি হয়ে থাকবে। বিয়ের পরও তো আরো জিম্মি হয়ে থাকে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্লিজ এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য চেষ্টা করেন। কথা বলতে শিখুন। নিজেদেরকে আর কত লুকিয়ে রাখবেন? আমি রাজনীতি করি না, আপনার অনেকে রাজনীতি করেন না। আমরা রাজনীতির বিরুদ্ধে কথা বলছি না, সরকার পতনের আন্দোলনের কথা বলছি না, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে, মানবিকের একটা দায়বদ্ধতা থেকে আমাদের একটা কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি প্রয়োজন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এসব বিষয় নিয়ে কথা বলেন। বরিশালের একজন শিক্ষক একটা মেয়েকে, এগুলো তো আমরা প্রতি মুহূর্তে দেখতাম, তখন আমরা বুঝতাম না। স্কুলে যখন পড়ালেখা করতাম, ছেলেদেরকে কিভাবে মারতো, খুব কঠিন মারা মারতো যদি কোনো পড়ালেখা না পারতো। আর মেয়েদেরকে কিভাবে শাসন করতো, শাসনের নামে বিভিন্ন শরীরে গালা হাত দিয়ে, বুকা হাত দিয়ে, ঠোঁটে হাত দিয়ে, বিভিন্নভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে, কুলাঙ্গার শুয়ারের বাচ্চারা যৌবনের সুসুরি নিয়ে থাকতো। এগুলো তো আমাদের চোখের দেখা, আমরা দেখতাম, তখন তো আমরা এগুলো বুঝতাম না। কিন্তু ওই সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাদের কোনো শাস্তি হবে না। কারণ যে মেয়ে ভিকটিম, ওই মেয়ের ফ্যামিলি থেকে বা কিংবা ওই মেয়ে কখনো ওই মেয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করবে না, কারণ তার একটা আত্মসম্মান আছে, ওই ফ্যামিলির একটা আত্মসম্মান আছে। ওই মেয়েকে যদি পরবর্তীতে বিয়ে দিতে না পারে, ওই মেয়ের বিরুদ্ধে যদি কোনো অপকর্মের বদনাম রটায় সমাজের মধ্যে, ওই মেয়েকে তো বিয়ে দিতে পারবে না। এই সেন্সিটিভ কিছু জায়গায় মধ্যে আমাদের ফ্যামিলির মা বোনেরা
ফ্যামিলিরা জিম্মি হয়ে থাকে। মানে একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকা মানে একটা জিম্মি। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে, বিরোধী দলের নেত্রী একজন মেয়ে। আদৌ আমাদের ফ্যামিলিতে আমাদের মা বোনেরা থাকা অবস্থায়ও আমরা এখনো কিছু নিকৃষ্ট পুরুষ জাতির কাছে আমরা জিম্মি। নিকৃষ্ট পুরুষ জাতির কাছে আমরা জিম্মি। আমরা এদের থেকে রেহাই পাচ্ছি না। যদি সরকার একজন মেয়ে হয়ে থাকে, বিরোধী দলের একজন নেত্রী যদি মেয়ে হয়ে থাকে, তারপর আমরা এই সমাজের কাছে আমরা জিম্মি, একজন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা জিম্মি। অন্য কিছু বাদ দেন, যে শিক্ষা আমাদেরকে দিবে, যে শিক্ষার কারিগর, তাদের কাছে আমরা জিম্মি হয়ে থাকি। শাসনের নামে স্নেহ সহকারে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে থাকে, যৌবনের সুরসুরি নিয়ে থাকে। আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। কারণ এই জন্য নিতে পারছি না, ওই মেয়ের ফ্যামিলির একটা আত্মসম্মান সমাজের মধ্যে আছে। ওই মেয়ের একটা আত্মসম্মান আছে। ওই মেয়েকে বিয়ে দিতে হবে, যদি কোনো বদনাম রটায় ও মেয়েকে বিয়ে দিতে পারবো না। সে ভয়ে, আত্মসম্মানের ভয়ে আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে একটা মামলা করতে পারবো না, জিডি করতে পারবো না। আর মামলা জিডি না করতে পারলে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বরং চেষ্টা ওই শিক্ষককে ওই প্রতিষ্ঠান থেকে বদলি করবে অন্য প্রতিষ্ঠানে। সেম কাজটা ওই শিক্ষক ওই প্রতিষ্ঠানেও করবে। ওই শিক্ষকের কোনো শাস্তি হবে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না। যদি আমরা সচ্ছন্ন হই, আমাদের ফ্যামিলি সচ্ছন্ন হয়, আমাদের ফ্যামিলিতে মানে বাংলাদেশে একটা ফ্যামিলিতে যদি একটা মেয়ে থাকে, একটা ফ্যামিলি থাকে, ওই ফ্যামিলি একটা মনে হয় এই ধরনের শকুন বা এই ধরনের জানোয়ারদের মধ্যে মানে আতঙ্ক সৃষ্টি হয়ে এদের কাছে আমরা জিম্মি হয়ে থাকি। আমাদের মা বোনেরা একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকা মানে এই কাফুরদের কাছে আমরা জিম্মি হয়ে থাকা। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। যে শিক্ষকটা এই অনৈতিক কাজ করেছে, আমার একজন বোনকে শাসনের নামে তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়েছে, এটা তো ভিডিও ধারণের মধ্যে এরকম একটা আমরা দেখেছি। এরকম পর্দার আড়ালে আরো কত ভয়ঙ্কর হচ্ছে আপনারা বুঝতে পারছেন। প্রাইভেটের নামে কতগুলো মেয়ের সামনে, এটা তো একই পাবলিকলি। তো শুধু ওই মেয়ের কে তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছে, প্রতিটা মেয়ের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে তার যৌবনের সুরসুরি নিচ্ছে না। প্রত্যেকের কাছে নিচ্ছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা, সমাজের কথা বাদ দিলাম ভাই, আমরা চেঞ্জ হতে হবে, আমাদের মাইন্ডটা চেঞ্জ হতে হবে। আমরা কাপুরুষ, পুরুষ না, আমরা কাপুরুষ। কারণ কোন একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়, আমরা ওই মেয়েকে দোষারোপ করছি। যে ছেলেটা প্রেগনেন্ট করছে না, ওই ছেলেকে বীর সম্বোধন করছি। ওই ছেলের কোনো দোষ নাই। তার মানে কি, একটা মেয়ে থাকা মানে একটা জিম্মি হয়ে থাকা, এবং ওই মেয়ের ফ্যামিলি আমাদের কাপুরুষ, আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যে সকল কাপুরুষেরা আছে তাদের কাছে জিম্মি হয়ে থাকা। একটা মেয়ে থাকা মানে একটা ফ্যামিলিতে। এরপর কোনো মেয়ে যদি দর্শন হয়, নির্যাতিত হয়, ইফটিজিং হয়, আমরা প্রতিবাদ করতে আসি অনলাইনে। ওই শিক্ষকের বিচার চাই, ফাঁসি চাই, ওইটা চাই, বাল চাই। এসব আবেগ ইমোশন দেখিয়ে সমাজে কোনো লাভ নেই। আমি ভুল কি করছি
সর্বপ্রথম ওইটা দেখতে হবে আমি কতটুকু শুদ্ধ, আমি নিজেকে শুধরাতে হবে। তা নয় হ্যাঁ, একটা মেয়ে প্রেমের নামে তার বয়ফ্রেন্ডকে মন রক্ষা করার জন্য তার জীবনের সর্বোচ্চ সবকিছু বিলিয়ে দিয়েছেন। আমরা ওই মেয়েকে দোষারোপ করছি, ওই মেয়ের 14 গোষ্ঠী খানদান সহ আমরা গালাগালি করছি, কিন্তু ওই ছেলেটা তার বীর্যর কারণে তো মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তাই না? ওই ছেলেকে তো আমরা উল্টো সামাজিকভাবে বীর সম্বোধন করি, বাহ তুই তো একটা বীর পুরুষ, অথচ ওকে বলি না তুই একটা কাপুরুষ, কুলাঙ্গার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর মধ্যে মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক, মানবতা বলতে কিচ্ছু নেই, অথচ তা না বলে তাকে বীর সম্বোধন করি। এইসব জায়গা থেকে যতদিন না যায়, শুধু রাষ্ট্রের মধ্যে সরকার যত ব্যবস্থা করুক, বাংলাদেশের যত আইন হোক, আইনের ব্যবস্থা না হোক, যতদিন না আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের মাইন্ডটা চেঞ্জ করতে না পারবো, ততদিন না সমাজে দর্শন, নারী নির্যাতন, ইফতিজিং কখনো বন্ধ হবে না। একটা মেয়ে যাচ্ছে স্কুলের মধ্যে, উফ কি লাগছে, খানকির ফলারা, তোর বোন তোর মা যাইলে তখন এই কথাটা বলতে পারস না, উফ কি লাগছে, তেঁতুলের মতো, উফ কি লাগছে। আমাদের মাইন্ডটা যতদিন চেঞ্জ হবে না, বাংলাদেশের একটা মেয়ে একটা ফ্যামিলি থাকা মানে ওই ফ্যামিলি জিম্মি, ওই মেয়েটা জিম্মি। একটা মেয়ে জিম্মি থাকা মানে পুরো রাষ্ট্রটাই জিম্মি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের সরকার একজন মেয়ে, বাংলাদেশের বিরোধী দলের নেত্রী একজন মেয়ে থাকা অবস্থায়ও আমাদের মা বোনেরা এখনো সমাজের কাছে এই নিকৃষ্ট কাপুরুষদের, পুরুষ নামের কুলাঙ্গারের বাচ্চাদের কাছে জিম্মি হয়ে থাকে। আজ যদি কোন একটা প্রতিষ্ঠানের কোন একজন মৌলবী, মাদ্রাসার কোন একজন শিক্ষক হয়ে থাকতো, 71 টেলিভিশনের মিথিলা নামের কুত্তার বাচ্চারা টকশো করতে করতে মুখের মধ্যে ফেনা তুলি ফেলতো, ওই মাদ্রাসার মধ্যে ওই মেয়ের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়েছে, এই কাজগুলো মাদ্রাসার মধ্যে হয়ে থাকে। ওই নাস্তিক, দেশদ্রোহী, ইসলাম বিরোধী 71 টেলিভিশনের সাংবাদিকেরা বিভিন্ন মুরগি সুরের মতো, কি বলবো আপনারা বুঝতে পারছেন, মুরগি কবিরের মতো নাস্তিক, ইসলাম বিরোধী এদের মতো ব্যক্তিদেরকে লাইভে এনে টকশোর নামে ইসলামকে অপমান করত। যে বরিশালের যে ঘটনাটা হয়েছে স্কুলের মধ্যে, অথচ দেখেছেন 71 টেলিভিশনের মধ্যে মিথিলা এই বিষয় নিয়ে কথা বলতে, এই সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলতে। যদি আজকে যদি কোনো একটা মাদ্রাসা নামের প্রতিষ্ঠানের যদি এই ধরনের ঘটনা হয়ে থাকতো, তাহলে কি ধরনের ভয়ঙ্কর অবস্থা হতো অনলাইনের মধ্যে বা ইলেকট্রিক মিডিয়ার মধ্যে। হয় নাই, হবেও না। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বরং চেষ্টা ওই শিক্ষকের বদলি করা হবে অন্য স্কুলে, ওই স্কুলের মধ্যেও এই ধরনের অনৈতিক কাজ করবে। এটা হলো আমাদের সমাজ ব্যবস্থা। বাংলাদেশের কানুন ঠিকই আছে, আইন ঠিকই আছে, সরকার ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের সমাজ, আমাদের মাইন্ডটা এখনো চেঞ্জ করতে পারেনি। একটা ফ্যামিলিতে মেয়ে থাকা মানে ওই ফ্যামিলিটা পুরো জিম্মি হয়ে থাকা। ওই মেয়েকে কেউ ইফতিজিং করছে,
স্কুল কিংবা মাদ্রাসার মধ্যে কোনো শারীরিকভাবে কেউ নির্যাতন করছে, আত্মসম্মানের ভয়ে ওই ফ্যামিলি তো দূরের কথা, মেয়েও কোথায় প্রতিবাদ তো দূরের কথা, একটা মামলা জিডিও করবে না। কারণ ওই মেয়েকে যদি বিয়ে দিতে না পারে, তার মানে একটা ফ্যামিলিতে মেয়ে থাকা মানে একটা জিম্মি হয়ে থাকা। খুব লজ্জা হয় আমাদের দেশের সরকার একজন মেয়ে, বিরোধী দলের নেত্রী একজন মেয়ে, তারপরও আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রটাকে এই সকল কুলাঙ্গার বাচ্চাদের থেকে, এই সকল শকুনের থেকে আমরা আমাদের মা বোনদের ইজ্জতটাকে রেহাই করতে পারছি না। আমরা কথার কথায় কোনো অন্যায় হলে সরকারের দোষ, বাংলাদেশের আইন নাই, পুলিশ ঘুষ খাচ্ছে, ওইটা খাচ্ছে, এটা খাচ্ছে। কিন্তু আমাদের সমাজটা কি, আমাদের সমাজ ব্যবস্থার কি, আমাদের মাইন্ডটা কি, সেটার কথা চিন্তা ভাবনা করছি না। আমরা যদি প্রথম থেকে প্রতিবাদ করতাম, কোনো শিক্ষক কোনো ছাত্রীকে, একজন শিক্ষকের ছাত্রী মানে একজন মেয়ের সমতুল্য, যে বিবাহ করতে পারবে না। বাংলাদেশে এরকম হাজার হাজার ঘটনা আছে, শিক্ষক ছাত্রীকে বিবাহ করেছে, মেয়ের সমতুল্য বয়স। সেই জন্য একজন শিক্ষক উৎসাহ বোধ করে একজন মেয়েকে শাসনের নামে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে যৌবন শুষে নিচ্ছে। কত বড় নিকৃষ্ট কাজ করছে বুঝতে পারছেন? আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা মুখে বড় বড় কথা বলতে পারি, শুধু দেশের বদনাম করতে পারি বা রাষ্ট্রের বদনাম, আইনের বদনাম করতে পারি, কিন্তু আমরা কতটুকু শুধরাচ্ছি আমরা নিজেরা নিজেদের কথা বলছি না, এটা প্রকাশ করব না কখনো। ওই শিক্ষা ছিল একজন, কিন্তু মেয়ে ছিল 5 জন। কেন প্রতিবাদ দেখায়নি? চিন্তার বিষয়, সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই তো, সেই বিষয় নিয়ে কথা বলছি। শাহ আলম ভাই, ওই মেয়ে একজন, আর 5 জন আছে। শুধু কি ওই মেয়েকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছে, প্রতিটা মেয়ের বিভিন্ন শাসনের নামে। কে কার বিরুদ্ধে কথা বলবে আপনি বলেন? আমাদের দেশের গ্রাম অঞ্চলের মেয়েরা এরকম তো জিম্মি, তাদের ফ্যামিলিতে জিম্মি। অর্থাৎ আমার ফ্যামিলিতে একটা বোন থাকা মানে আমি একজন জিম্মি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের নামের যারা আমাদেরকে শিক্ষা গঠন করে তুলবে, আমাদেরকে শিক্ষা দিবে, তাদের কাছে আমরা জিম্মি। শুধু ওই মেয়েকে এভাবে করছে, আপনার কি মনে হয়? ওখানে তো অনেক মেয়ে আছে, আপনি দেখেন নাই? পুরো ভিডিওটা খেয়াল করলে দেখবেন আপনি অন্য মেয়েকেও কিভাবে আকর্ষণ করে, মানে স্নেহ সহকারে মানে হাতে টানি। আমি আসলে আমার মুখ থেকে স্ল্যাং ইউজ করতে চাচ্ছি না, তারপরও মানে না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে। আপনার পুরো ভিডিওটা, তার মানে প্রতিটা মেয়ে ওই পুরুষের, ওই শিক্ষকের শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। একটা মেয়ে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, পাশে তো আর 5 জন 10 জন মেয়ে ছিল, তারা প্রতিবাদ করে নাই কেন? ওরাও তো একই নাইয়ের মাঝি, ওদেরকেও তো শাসনের নামে তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়েছে। একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকা মানে, আমার বোন থাকা মানে আমার ফ্যামিলিটাই জিম্মি হয়ে থাকা। ওই যে কথাই বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে, বিরোধী দলের নেত্রী একজন মেয়ে থাকা অবস্থায়ও বাংলাদেশের কিছু শকুন, কিছু জানোয়ার, কুলাঙ্গার বাচ্চার কাফুরদের কাছে আমরা, আমাদের ফ্যামিলিতে একটা মেয়ে থাকা মানে আমরা জিম্মি হয়ে থাকা। বাংলাদেশে আইন আইনের জায়গায় আছে, কানুনের জায়গায় আছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি না। কারণ যে শিক্ষক বিভিন্ন অনৈতিক কাজ করবে একজন শিক্ষার্থীদের কাছে, যেটা
সে শিক্ষা গঠন করবে, তাকে বুঝাবে, তার মাইন্ডটা চেঞ্জ করবে। সেই শাসনের নামে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, বুকে মুখে হাত দিয়ে সেই কিভাবে মানে যৌবনের সুরসুরি নিচ্ছে, এটা তো আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। এর চেয়ে আরো কত ভয়ঙ্কর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে আপনারা চিন্তা করছেন? কিন্তু আমরা এসব বিষয় নিয়ে কথা বলি না, কারণ ওই মেয়েটা আমার বোন, আমার একটা আত্মসম্মান আছে। ও মেয়েকে তো, আমার বোনটাকে তো সমাজের যে কোনো একটা জায়গায় বিবাহ দিতে হবে। সেই ক্ষেত্রে ওই মেয়েকে যত কিছু করুক, আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে একটা মামলা করব না, একটা জিডি করব না। আর মামলা জিডি না করলেও শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হবে না, বরং চেষ্টা ওই প্রতিষ্ঠান থেকে ওই শিক্ষককে অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার করা হবে, তাও তার আত্মসম্মানের জন্য, তাকে সিকিউরিটি দেওয়ার জন্য। কারণ ওই প্রতিষ্ঠানে থাকলে পাবলিকলি হয়তো গণদোলাই খাবে। তো যে শিক্ষককে অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার করবে, ওই প্রতিষ্ঠানে কি তাকে মানুষ চিনবে? সেই আগের মতো সেই রূপে অন্যান্য মেয়েদেরকে শাসনের নামে যৌবনের সুরসুরি নিবে, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দিবে। আমরা নাস্তিক, দেশদ্রোহী, বন্ডফির, নারী নির্যাতন, শিশু দর্শন, একথা সমসাময়িক নিয়ে কথা বলি। দর্শনের মতো ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলি। দর্শনটা কি কখনো কমাতে পারবো? দেশে আইন থাকুক বা না থাকুক, যতদিন না আমাদের মাইন্ডটা চেঞ্জ হবে ততদিন আমরা কখনো কিছু করতে পারবো না। এক কথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, মেয়ে হোক আর পুরুষ হোক, একটা মেয়ে থাকা মানে আমার ফ্যামিলিতে আমি জিম্মি, সমাজের কাছে, শকুনের কাছে, কাপুরুষ জাতির কাছে আমি জিম্মি। এছাড়া আমাদের কিছু করার নাই। যদি দর্শনের মতো, ইফতিজিংয়ের মতো কিছু কাপুরুষদেরকে করস পায়ের দিয়ে ঠাস ঠাস করে মেরে ফেলতো, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রকাশ্যে ব্লেড দিয়ে, লবণ মরিচ দিয়ে রোদের মধ্যে শুকিয়ে রাখতো, তখন দর্শনের মতো এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে আমাদের সমাজ রেহাই পেত। এমডি জামাল, ভাইজান এত গরম কেন? আমি সৌদি আরব থেকে। ভাইজান, গরম হওয়ার কারণ হচ্ছে আমরা একজন নারী দর্শন হচ্ছে, বা প্রেমের নামে অবৈধ মিলন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে অনিয়ম, মেয়েদের ইজ্জতে হাত দিচ্ছে, আমরা এগুলো নিয়ে বড় বড় কথা বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েকে আমরা দোষারোপ করছি। যতদিন না ওই কুলাঙ্গার পুরুষ জাতিকে আমরা দোষারোপ করতে পারবো না, নিজেকে বুঝতে পারবো না, নিজেকে দোষারোপ করতে পারবো না, ততদিন আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রের যত বড় কানুন হয়ে থাকুক না কেন, আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে দর্শন করছে, মানে এই কথাটা একটু চিন্তা করেন। আমার ফ্যামিলিতে আমার একটা বোন আছে, আপনার বোন আছে, আমার বোনকে অন্য একটা ছেলে, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, দর্শন করেছে। আমি তাকে বীর সম্বোধন করছি, তাকে কাপুরুষ বলে সম্বোধন করছি না। অতএব আপনার বোনকেও যদি কেউ দর্শন করে, ওই ছেলেকে আমি পুরুষ বীর সম্বোধন করছি, কাপুরুষ বলে সম্বোধন করছি না। তার কোনো বিচার ব্যবস্থা হচ্ছে না। তাই আমাদের দেশে এরকম শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে যে কোনো জায়গায় থেকে বলেন না কেন, আপনার ফ্যামিলিতে আপনার মা বোন থাকা মানেই আপনার একটা সমাজের কাছে জিম্মি হয়ে থাকা, শকুনের কাছে জিম্মি হয়ে থাকা।
আপনার চাইলে অনেক কিছু বলতে পারবেন না। আপনার দেশের সরকার পুরুষ হোক আর নারী হোক, আমরা কথাই বলি বাংলাদেশের সরকার একজন মহিলা, তারপরে মেয়েরা দর্শন হচ্ছে, কেন আইন হচ্ছে না? আরে ভাই, আইন তো অহরহর আছে। এই আইন দিয়ে কি হবে যদি না আমরা ভিকটিম যারা, তারা মামলা করছি। মামলা কেন করছি না? আমাদের এক বোন আছে, আমার বোনের যদি কোনো বদনাম রটায়, দুর্নাম রটায়, ওই বোনটাকে আমি অন্য কারো কাছে বিবাহ দিতে পারবো না। সেই জন্য আমি যে ইফটিজিং করবে, দর্শন করবে, সেই যে জায়গায় থেকে থাকুক না কেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার মতো প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে কোনো কিছুই দিচ্ছি না। তো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে একটা মেয়ে থাকা মানি, আপনার ফ্যামিলিতে আপনার একজন বোন আছে, আপনার একজন মেয়ে আছে, এই সকল শকুনের কাছে আপনি জিম্মি হয়ে থাকা। আপনার চাইলে অনেক কিছু করতে পারবেন না। কোন দেশ নিয়ে কথা বলে সময় নষ্ট করেন ভাই? বাংলাদেশ নিয়ে সময় নষ্ট করছি আবলাদ ভাই, খুবই কষ্ট লাগে। আমার ফ্যামিলিতে আমার একজন বোন আছে, আমি চাইলে অনেক কিছু বলতে পারি না। আমি মামলা করতে গিয়েছি, আমার বোনটাকে তো বিবাহ দিতে পারবো না, কারণ সমাজের কাছে দুর্নাম রটাই গেছে। উল্টো সমাজ আমাকে বয়কট করছে, তোর বোন তো নষ্টা। কিন্তু নষ্টা যে করছে, যে পুরুষ কুলাঙ্গার শকুনের বাচ্চা, তার কোনো দোষ নেই। একটা মেয়েকে প্রেমের নামে অবৈধভাবে তাকে প্রেগনেন্ট করছে, ও মেয়েকে দোষ দিচ্ছি, তার ফ্যামিলিকে দোষ দিচ্ছি, ওই ছেলের কোনো দোষ দিচ্ছি না, তাকে আরো উল্টো আমরা বীর সম্বোধন করছি। তো আমাদের যতদিন আমাদের মাইন্ড, আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ করব, ততদিন বাংলাদেশে যত হাজার কানুন থাকুক না কেন, বাংলাদেশ সরকার যতই চেষ্টা করুক না কেন, যে কোনো সরকার যতই চেষ্টা করুক না কেন, ততদিন আমাদের বোন, আমাদের ফ্যামিলিতে যতদিন থাকবে, তার মানে রাষ্ট্রের কাছে ওই সকল পুরুষ নিকৃষ্ট মন মানসিকতার কুলাঙ্গার শকুনের কাছ থেকে আমরা রেহাই পাবো না। তাদের কাছে আমরা জিম্মি থাকবো। আমাদের একটা বোন কেন আমাদের ফ্যামিলিতে আছে, এটাই বাস্তব। তা না হলে অনেক দর্শন হচ্ছে বাংলাদেশে, অনেক ইফটিজিং হচ্ছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষকে জ্ঞান অর্জন করাবে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গায় একটা মেয়েকে শাসন করতে গিয়ে স্নেহ সহকারে যৌবনের শুশুরে নিচ্ছে, তার শরীরের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত দিয়ে। ওই শিক্ষকের কি কখনো বিচার হবে? আপনি কি মনে করেন? কখনো হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ওই শিক্ষকের কখনো বিচার হবে না। কারণ ওই মেয়ের ফ্যামিলি কখনো একটা মামলা করবে না, একটা জিডি করবে না। আর ওই মামলা না করলে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না। উল্টো কি হবে জানেন? ওই শিক্ষকের সেফটির জন্য ওই স্কুল থেকে অন্য স্কুলে তাকে ট্রান্সফার করা হবে। তার মানে ওই স্কুলে গিয়েও এই একই কাজ করবে সে। এই জন্য বলি, আমি আমার ফ্যামিলিতে আমার একটা বোন থাকা মানে আমি সমাজের কাছে জিম্মি হয়ে থাকা। ওই সকল সুকুন, ওই সকল নিকৃষ্ট মন মানসিকতা মানুষ কাছে, ওই সকল জানোয়ারদের কাছে আমরা জিম্মি হয়ে থাকা। আমাদের দেশের সরকার পুরুষ হোক আর নারী হোক, আমাদের মা বোনেরা কখনো সমাজের কাছে স্বাধীনতা লাভ করতে পারবে না, সরাসরি চলতে পারবে না। ইফটিজিং ঠিকই হবে, দর্শন ঠিকই হবে, তারা শারীরিকভাবে ঠিকই নির্যাতন হবে। আর শারীরিকভাবে নির্যাতন হলে, দর্শন হলে আমরা অনলাইনে
বিভিন্ন জায়গায় খুব দুঃখ কষ্ট পায়, দুই একদিন পরে ভুলে যাই। কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু ওই কাজটা আমার ভাইয়ে করছে। তার বিরুদ্ধে কথা বলার ওই ধরনের দুঃসাহস আমার নাই, আমাদের ওই সমাজ ব্যবস্থা নাই, আমাদের সমাজের, আমার রাষ্ট্রের ওই দায়িত্ববোধটা নাই। আমরা অনেক কিছু বলতে গেলে সমাজ রাষ্ট্রের কাছে হয়তো সরকার বিরোধী হয়ে যায়, কিন্তু আমি কখনো সরকার বিরোধী কথা বলি না, কোনো রাজনীতি দলের পক্ষে বিপক্ষে কথা বলি না। তারপরও অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না, তারপরও বলি না বিদায়ও আমার উপর কত চাপ সৃষ্টি আসতেছে জানেন, সেটা একমাত্র আমি জানি। বাংলাদেশের অনেক এজেন্সি আমার খোঁজ খবর নিচ্ছে, আমি কি করি কি জানি, আমার অ্যাড্রেস কোথায়। অথচ আমি কখনো অনলাইনের মধ্যে আওয়ামী লীগ বিএনপি কারো পক্ষে বিপক্ষে কথা বলি নাই। আমি কথা বলেছি নাস্তিক, দেশদ্রোহী, বন্ডফের, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এক কথায় সমসাময়িক নিয়ে রাজনীতি বিদিত। তারপরও আমি কোথায় আছি, কোথায় থাকি, আমার অ্যাড্রেস, আমার সম্পূর্ণ আমার 14 খানদানের অ্যাড্রেস নিচ্ছে। চিন্তা করেছেন? সত্য অনেক কিছু চাইলেও বলতে পারি না। আমরা নাকি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গেলে সরকার বিরোধী হয়ে যায়। অনেক কিছু চাইলেও বলতে পারি না, খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। বিশ্বাস করবেন, বুকটা ফেটে যায়। এটাই আমার দেশের। আমি বাইরে থেকে কোনো একটা প্রতিবাদ করতে পারছি না, বাইরে থেকেও আমি সেফটি না, আমি বিভিন্নভাবে জিম্মি হয়ে আছি। এ দেশের এম্বাসির কাছে, এ দেশের সাংবাদিকের কাছে আমার অ্যাড্রেস আছে, আমি কোথায় থাকি কি করি। অথচ কখনো সরকার বিরোধী আমি কথা বলি নাই, রাজনীতির বিষয় নিয়ে কথা বলি নাই। তারপরেও অনেক কিছু চাইলেও বলতে পারি না। আমাকে দেখা করার জন্য ইনভাইট করছে, অথচ ইনভাইট করব যাব বলে আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, যাইনি। চিন্তা করেছেন? আমরা যারা অনলাইনে কথা বলি না, সরকার বিরোধী কথা না বললেও অনেক কিছু বলতে চাইও বলতে পারি না। আমি আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম, ঘন ঘন লাইভ করতাম, ঘন ঘন ভিডিও করতাম, প্রতিদিন একটা ভিডিও আপলোড দিতাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম। এখন কেন কথা বলতে পারছি না? নিজেকে কেন আস্তে আস্তে দূরে রাখছি? আমরা স্বাধীন হয়েও স্বাধীন নেই। আমরা সত্য কথা বলতে চেয়েও বলতে পারি না, এটাও নাকি সরকার বিরোধী হয়ে যায়। চিন্তা করেছেন? এটাও সরকার বিরোধী হয়ে যায়। অথচ রাজনীতি নিয়ে কোনো গন্ধও নেই আমার মধ্যে। আমি রাজনীতি নিয়ে কখনো পক্ষ বিপক্ষ কখনো কথা বলিনি। একজন মার পক্ষে, একজন বোনের পক্ষে কথা বলতে গেল সেটা নাকি রাজনীতির বিরোধিতা হয়। তারপরও আমি যেহেতু রাজনীতি করি না, রাজনীতি নিয়ে কখনো কথা বলবো না। তারপরও আমার সমাজের যে কোনো অন্যায় অত্যাচার বিরুদ্ধে যতটুকু সম্ভব আমি কথা বলে যাব। না হলে আমি সত্যি করে আমি ঠিক মরে যাব। এমনিতে তো অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না, অনেক কষ্ট বুকের মধ্যে, বুকটা ফেটে যাচ্ছে।
তারপরও মাঝে মধ্যে কিছু কথা বলে বুকটাকে হালকা করি, মনটাকে হালকা করি। মানে শতকরা 90% বুকের মধ্যে ধারণ করে রাখি, 10% তারপরও অনলাইনে কিছু কথা বলার চেষ্টা করি, অন্তত মানে নিজের মাইন্ড আর নিজের কষ্টটা একটু দূর করার জন্য, নিঃশ্বাস ফালানোর জন্য। কারণ আমি এমন একটা ছেলে, অন্যায় সইতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারলে আমি হয়তো মরেই যাব। তারপরও কিছুটা চেষ্টা করি কথা বলার জন্য, যদিও জিম্মি হয়ে আছি। বিভিন্ন এজেন্সির নামে, ওই যে বললাম না এক কথায়, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না। একটা মেয়ে দর্শন হচ্ছে, সেটা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা করছে ওইটা দেখার বিষয় নেই, অথচ আমি প্রতিবাদ করছি, ওইটাই দোষারোপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? একটা মেয়েকে দর্শন করছে, তার মাকে দর্শন করছে, 4 জননীর মাকে দর্শন করছে, অথচ আমি ওইটা নিয়ে প্রতিবাদ করছি দর্শনের বিরুদ্ধে, কোনো রাজনীতির ব্যক্তির বিরুদ্ধে না। ওটা কিন্তু রাজনীতির হয়ে গেছে। কারণ যে দর্শনকারী সে রাজনীতি যে কোনো একটা দলের সাথে সম্পৃক্ত। ওই সম্পৃক্ত থাকার কারণে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিদায় ওই দলের বিরুদ্ধে নাকি আমি কথা বলছি। এই জন্য অনেক কিছু চেয়েও পারে না প্রতি মুহূর্তে। কারণ আমরা মিডিল ইস্টে যারা আছি তারা জিম্মি হয়ে আছে, মানে কিছু চাইলেও বলতে পারে না, পক্ষে বলেন আর বিপক্ষে বলেন। অনেকে বলেন, ভাই আপনাকে আগের মতো লাইভে দেখি না, ভিডিও করতে দেখি না। এই বুকটা না ভাই, বিশ্বাস করেন, কত কথা, কত হাজার লক্ষ কোটি কথা জমা হয়ে আছে, কত কষ্ট লুকিয়ে আছে, অনেক বিষয় নিয়ে প্রকাশ করতে পারে না। একদিন সময় আসবে, দোয়া করবেন, একদিন সময় আসবে এই সকল কথাগুলো, এই সকল কষ্টগুলো বুকের মধ্যে, মাইন্ডের মধ্যে সেট করে আছে। একদিন যেন বলতে পারি। সো ভালো থাকবেন। শুধু যাওয়ার সময় এতটুকু বলবো, আমাদের ফ্যামিলিতে আমার একটা বোন থাকা মানে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে আমি জিম্মি হয়ে থাকা। রাষ্ট্রের যত আইন থাকুক, কানুন থাকুক, যতদিন না আমাদের মাইন্ডে চেঞ্জ করতে পারবো, যতদিন না ওই নিকৃষ্ট পুরুষ জাতিকে আমি পুরুষ হয়ে পুরুষকে দোষারোপ করতে পারবো, ততদিন এই সমাজ ব্যবস্থা, এ দর্শন